আসসালামু আলাইকুম। ইভেন্ট ড্রিভেন প্রোগ্রামিং এর জগতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ইভেন্ট লুপ, কনকারেন্সি এবং ইভেন্ট বেস কনকারেন্সি কিভাবে অ্যাচিভ করা যায় সব সম্পর্কে জানবো। এবং এই টপিকগুলো যদি আপনার কাছে নতুন মনে হয়, যে ইভেন্ট লুপ, কনকারেন্সি, সিঙ্গেল থ্রেডেড ইভেন্ট লুপ, এই কিওয়ার্ডগুলো, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্যই। তো আমরা এখন পর্যন্ত আমরা যেই রিকোয়েস্ট এবং রেসপন্সকে হ্যান্ডেল করি, সেটা হতে পারে যে আমাদের একটা ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হতে পারে, সেটা একটা ডাটাবেজের ক্ষেত্রে, বা এটা হতে পারে অন্য কোনো যে কোনো একটা রিকোয়েস্ট এবং রেসপন্সের ক্ষেত্রে। মূল বিষয়টা একই, যে আমার ক্লায়েন্ট বা ইউজার একটা রিকোয়েস্ট দেয় এবং সেটার বেসিসে আমি আমার সার্ভার থেকে কোনো একটা কাজ করে তাকে একটা রেসপন্স আমরা ব্যাক করি। তো এইটা করার ক্ষেত্রে আমরা যেটা করি সাধারণত আমরা দেখেছি যে আমরা একটা থ্রেড একটা রিকোয়েস্টকে হ্যান্ডেল করে। আমরা যখন আমাদের সকেট প্রোগ্রামিং এর আগের ভিডিওগুলো দেখেছি ইন মেমোরি ডাটাবেস বানানো, সেটার ক্ষেত্রেও যখন একটা আমাদের রিকোয়েস্ট এসেছে, আমরা সেটাকে কি করেছি, যে আমাদের এই সার্ভারের ভিতরে এরকম অনেকগুলো থ্রেড থাকে, আমাদের যে সার্ভারের যেই মেশিন সেটা, এবং সেই থ্রেডটা সে একটা কাজ করে, সে একটা কি করে, রেসপন্সকে ব্যাক করে। তাহলে আমাদের একটা এইভাবে রিকোয়েস্ট আসে এবং ওই অনুযায়ী আমরা একটা রেসপন্সকে ব্যাক করি। বাট যেটা হয় যে সার্ভারের ক্ষেত্রে যেহেতু অসংখ্য রিকোয়েস্ট আসতেই থাকে এবং এট এ টাইম রিকোয়েস্ট আসতে থাকে, তো সেটার জন্য আমরা তখন কি করেছিলাম, যে প্রতিটা রিকোয়েস্ট যখনই নতুন নতুন রিকোয়েস্ট আসছিল, নতুন রেসপন্স আসতে আমরা প্রতিটাকে আলাদা আলাদা একটা থ্রেডে দিয়ে দিই। তাহলে আমি একটা রিকোয়েস্ট আসলো, আমি একটা নতুন তাকে থ্রেডে ওই জিনিসটা হ্যান্ডেল করতেছিলাম, আরেকটা রিকোয়েস্ট আসলো, আরেকটা থ্রেডে হ্যান্ডেল করতেছিলাম। তো এইভাবে করে আমরা যখন নতুন নতুন রিকোয়েস্ট আসছিল, আমরা রিকোয়েস্ট গুলাকে হ্যান্ডেল করে সেই অনুযায়ী আমরা রেসপন্স গুলাকে পাঠাই দিচ্ছিলাম। বাট এটাকে আমরা বলতেছিলাম মাল্টি থ্রেডিং। মাল্টি থ্রেডিং এর অসুবিধা হলো যে আমার একই সময় যদি আমার 1 মিলিয়ন রিকোয়েস্ট চলে আসে, আমার কিন্তু আলাদা আলাদা 1 মিলিয়ন থ্রেড আমার দেওয়া লাগবে। বাট একটা থ্রেড তো আমার সার্ভারে একটা রিসোর্স। তো ওইটা যদি আমি এরকম প্রতিটা ইউজারকে যদি একটা একটা করে থ্রেড দিতে থাকি, এবং ওই রিকোয়েস্টটা যতক্ষণ না আমার ক্লোজ হচ্ছে, ওই থ্রেডটাকে কিন্তু আর আমি কোনোভাবেই ব্যবহার করতে পারছি না। তো যখন একটা রিকোয়েস্ট আসে, রিকোয়েস্টটা কিন্তু এমন না যে প্রতি সেকেন্ডে বা প্রতি মিলি সেকেন্ডে অসংখ্য সে ডাটা আদান প্রদান করতে থাকে, ওই রিকোয়েস্টটা হোল্ড করে থাকে। সে মনে করেন যে কিছুক্ষণের পরে একটা গেট রিকোয়েস্ট দিল, বা 5-10 মিনিট পরে আবার একটা সেট রিকোয়েস্ট দিল, এভাবে সে অনেক পরে পরে ইউজার বা আমাদের ক্লায়েন্ট কিন্তু রিকোয়েস্ট দেয়। কিন্তু আমার কিন্তু ওই থ্রেডটাকে আমরা আর ইউজ করতে পারি না। তাহলে যদি একই সাথে মিলিয়ন অফ ইউজার আমার কানেক্টেড হয়ে থাকে, ওই মিলিয়ন অফ থ্রেড কিন্তু আমার প্রোভাইড করা লাগবে, এবং ওই থ্রেড গুলাকে কিন্তু আমি আর কোনোভাবেই ব্যবহার করতে পারবো না ওই মুহূর্তে। তো এই পুরো রিসোর্সটা কিন্তু আমার অপচয় হচ্ছে, এবং এটা কিন্তু একটা খুব লার্জ স্কেলের অ্যাপ্লিকেশনের জন্য এভাবে করে আমরা কিন্তু প্রতিটা রিকোয়েস্টের জন্য একটা করে থ্রেড আমরা দিয়ে দিতে পারি না, এই বিলাসিতা দেখানোর আমাদের সুযোগ নাই। তো এই প্রবলেমটা দূর করার জন্যই যে আমরা প্যারালালি অনেকগুলা রিকোয়েস্টকে শুধুমাত্র একটা থ্রেডের মাধ্যমে হ্যান্ডেল করব, এবং এই বিষয়টাকে আমরা বলবো সিঙ্গেল থ্রেডেড কনকারেন্সি। তো যখন আমরা সিঙ্গেল থ্রেডেড কনকারেন্সি অ্যাচিভ করতে চাই, তখন আমাদের ইভেন্ট ড্রিভেন প্রোগ্রামিং এর সাহায্য নেওয়া লাগে। যারা নোড জেএস ব্যাকগ্রাউন্ড থেকে বা জাভাস্ক্রিপ্ট ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, তাদের কাছে এই বিষয়টা অনেক বেশি ফ্যামিলিয়ার, কারণ নোড জেএস হলো সিঙ্গেল থ্রেডেড কনকারেন্সি হ্যান্ডেল করে। তো সিঙ্গেল থ্রেডেড কনকারেন্সি আমরা কিভাবে অ্যাচিভ করব ইভেন্ট লুপের মাধ্যমে, সেটা বোঝার জন্য আমরা একটা রিকোয়েস্টের ভিতরে আসলে কিভাবে একটা কাজ হয় সেটা একটু জানার চেষ্টা করি। যখনই আমাদের কাছে একটা ইউজার থেকে বা একটা ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট আসে, সেটার ভিতরে দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে সিপিইউ রিলেটেড, আমাদের একটা কিছু কাজ করা লাগে, আর আরেকটা কাজ হচ্ছে ইনপুট এবং আউটপুট রিলেটেড। মনে করেন যে আপনার কাছে একটা সেট রিকোয়েস্ট এসেছে, যা তুমি আমাকে সেট 1 এর ভিতরে একটা তোমার একটা ভ্যালু সেট করো, ভ্যালু। তো এই 1 হলো একটা কি। তো এইটা যখন আসে আমার সকেটের মাধ্যমে, এরপরে কিন্তু আমি এই ভ্যালুটাকে সেট করার পূর্বে আমার কিন্তু ইন্টারনালি সিপিইউ তে অনেকগুলা কাজ করা লাগে। কারণ আমি আমার যে ডেটাবেজে এই ভ্যালুটাকে সেভ করে রাখবো, সেটাকে কি আমি হ্যাশ টেবিলে রাখবো, না একটা ট্রি বেস ডেটা স্ট্রাকচারের ভিতরে রাখবো, সেটাকে আমরা ঠিক করি। এবং যদি আমি মনে করি যে একটা হ্যাশ টেবিলের ভিতরে রাখি, সেটাকে কোন ইন্ডেক্সে যাবে, সেটা কলিউশন হবে কিনা, সেটাকে আমি কি লিঙ্ক লিস্টের ভিতরে রাখবো, নাকি ওইটাকে আমি অন্য একটা প্রবিং সিস্টেমের ভিতরে রাখবো, অথবা যদি আমি ট্রি বেস ডেটা স্ট্রাকচারে যাই, তো সেটাকে কি লেফট ট্রিতে যাবে না রাইট হাফে যাবে, সেটাকে এভিএল ট্রি হলে একভাবে আমরা হ্যান্ডেল করব, সেটা যদি রেড ব্ল্যাক ট্রি হয় সেটা আরেকভাবে হ্যান্ডেল করব। এই যে পুরা ভিতরের প্রসেসগুলোকে আমরা হ্যান্ডেল করলাম, তখন কিন্তু সিপিইউ অ্যাক্টিভলি একটা কাজ করে। বা যখন আমার ডাটাটাকে সেভ করা হয়ে গেল, এরপর আমি কি করি, আমি ইউজারকে একটা ওকে রেসপন্স প্রোভাইড করি, যে ওকে, আমি তোমার এই ভ্যালুটাকে আমি আমার ডেটাবেজের ভিতরে আমি সেভ করেছি। তাহলে যতক্ষণ আমার সিপিইউর কাজ করতেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এই যে আমি যে আমার যে ইনপুট বা আউটপুটের যে কলটা রিসিভ বা সেন্ড, যে রিড বা রাইটের যে আমার সকেটের কলটা, সেটা কিন্তু জাস্ট জায়গাটা ব্লক করে ওয়েট করে থাকে। কারণ আমার সিপিইউর ভিতরে এই পুরো কাজটা কমপ্লিট না করলে আমি তো রেসপন্স দিতে পারতেছি না ওকে, বা আমাকে একটা ডিলিট রিকোয়েস্টও পাঠালো, আমার তো আগে ডেটাটা ডিলিট করা লাগবে, দেন ইউজারকে বলা লাগবে যে তোমার আমি ডেটাটাকে ডিলিট করছি। তো এই পুরো সময়টা সে কিন্তু ইনঅ্যাক্টিভ মুডে সে থাকে। আর সিপিইউ যখন কাজ করে, সেই অংশটাকে আমরা বলছি অ্যাক্টিভ। তাহলে একটা রিকোয়েস্টের ভিতরে একটা অ্যাক্টিভ পার্ট থাকে, একটা ইনঅ্যাক্টিভ পার্ট থাকে। বাট যখন সকেট প্রোগ্রামিং করি, সকেট প্রোগ্রামিং গুলোকে আমরা বলছি ব্লকিং কল। যে সে যখন একটা
রিকোয়েস্ট করে এরপরে সে রেসপন্স দিয়ে তাকে আমি বিদায় না করে দিচ্ছি, সে কিন্তু মানে হোল্ড করে রাখে ওই জায়গাটা পুরোটাকে। এবং এই কাজটাই এখন আমরা করব না। আমরা এটার না করে আমরা যেটা করব যে যত রিকোয়েস্ট আসবে আমরা সব রিকোয়েস্ট গুলোকে রিসিভ করবো, এরপর আমাদের সময় মতো সেটা যদি আমরা দ্রুত দিতে পারি আমরা দ্রুত রেসপন্স করবো, যদি একটু দেরি হয় দেরি রেসপন্স করবো। বাট এই ঘটনা যেন না ঘটে যে একটা রিকোয়েস্টকে হ্যান্ডেল করতে যায়, বাকি যত নতুন নতুন ক্লায়েন্ট আছে আমি সবগুলাকে কারোই রিকোয়েস্ট নিচ্ছি না। এটা হলে তো মানে ক্লায়েন্ট দের মানে কি বলবো যে যখন একসাথে অসংখ্য ক্লায়েন্ট রিকোয়েস্ট করবে তখন বাকি ক্লায়েন্ট গুলাকে কিন্তু বসে থাকা লাগবে, এটা কিন্তু ঠিক না। তো এই আইডিয়াটা যদি আমরা একটু ইয়ার মাধ্যমে বুঝতে চাই, যে রিয়েল লাইফের মাধ্যমে, যে যখন আমরা রেস্টুরেন্টে খাবার খেতে যাই, যদি একটা নর্মাল রেস্টুরেন্ট হয়, তো মনে করেন যে আমার হচ্ছে দুইটা পার্টি খাবার খেতে এসেছে, তো তখন কিন্তু আমাদের একটা মাত্র ওয়েটারই এই দুইজন ক্লায়েন্টকে আমার হ্যান্ডেল করতে পারে। তো এখানে একটা ওয়েটারকে আমরা একটা থ্রেডের সাথে তুলনা করব, আর এই যে বিভিন্ন খাবার যারা খেতে এসেছে আমাদের যে ক্লায়েন্ট গুলো, সেগুলোকে হচ্ছে আমরা আমাদের রেসপন্সে ক্লায়েন্টের মতো চিন্তা করবো যে বিভিন্ন ক্লায়েন্ট আসবে, এটা হচ্ছে 1 নাম্বার ক্লায়েন্ট আর এটা হচ্ছে আমার 2 নাম্বার ক্লায়েন্ট, এরা হচ্ছে দুইজনে আমার হচ্ছে কি করবে, আমার কাছে বিভিন্ন রিকোয়েস্ট করবে, আমি তাদের একটা ওয়েটার বা একটা থ্রেডের মাধ্যমে রেসপন্স করব। এটা হচ্ছে প্রথম 5 মিনিট, এটা হলো এরপরে 10 মিনিট, এরপরে 15 মিনিট, 20 মিনিট, আমার হলো 25 মিনিট, এটা 30, এটা হচ্ছে 35, আর এটা হচ্ছে আমার 40 মিনিট। তো জাস্ট মানে এটা একটা বোঝার জন্য। তো যখন আমার নতুন নতুন ইউজার আছে, তো একই সাথে যদি প্রথমে আমার দুইটা মানে ক্লায়েন্ট চলে আসে, আমার একটা ওয়েটার বা আমার একটা থ্রেড কিন্তু দুজনকে হ্যান্ডেল করতে পারবে না। তো আমি যাকে হ্যান্ডেল করব তাকে হচ্ছে আমি সবুজ কালারে দিলাম যে আমি তাকে হ্যান্ডেল করছি, এবং ওই সময়টাতে আমি আরেকটা ইউজারকে কিছুক্ষণের জন্য আমি ব্লক করে রাখতেছি, আমি একটু ওয়েট করো, আমি তোমার মানে ওয়ার্ডারটাও আমি নিতেছি। তো এই প্রথম ক্লায়েন্টের ওয়ার্ডারটা নেওয়ার পর সেটা আমি আমার রান্নাঘরে পাঠাই দিই, মানে আমি হচ্ছে আমার সার্ভারকে বলি সিপিইউ এর ভিতরে যে তুমি হচ্ছে এই জিনিসটাকে প্রসেস করো, এবং এরপরে আমি দ্বিতীয় জনের কাছে আসি এবং এসে বলি যে জি স্যার আপনার হচ্ছে বলেন যে আপনার কি লাগবে। সে নতুন একটা রিকোয়েস্ট করে এবং সেটা হচ্ছে আমি হচ্ছে পাঠাই দিই। তো দুইজনের রিকোয়েস্টটাকে সার্চ করতে মনে করেন সময় লাগবে, তো আমি সবচেয়ে মানে খারাপ সিনারিওটাই ধরলাম যে দুইজনের যে দুইটা অর্ডার দিছিল দুইটাই ঠিক 20 মিনিটের সময় দুইটা কমপ্লিট হয়ে গেছে। বাট আমি কি দুইজনকে একসাথে সার্চ করতে পারবো না, আমার যেহেতু ওয়েটার একজন, তাহলে আমার এই যে প্রথম ওয়েটার কি করবে, প্রথম জনকে আমার আবারও সার্চ করে দিল যে এখানে, এবং ওই মুহূর্তে আমার দ্বিতীয় জনকে যেহেতু সার্চ করতে পারতেছি না, যদিও তার খাবারটা রেডি হয়ে গেছে, ওই জন্য আমি এটাকে বলতেছি ব্লকিং, যে সেই মুহূর্তে সার্চ করতে পারতেছে না। এরপরে আমি এই যে দ্বিতীয় ব্যক্তিকে আমি হচ্ছে তারপরে এই মুহূর্তে সার্চ করবো। হ্যাঁ, যখন দুজনকে সার্চ করা হয়ে গেল, মনে করেন যে তারা খুবই ভদ্র, তারা একবারই মানে অর্ডার করেছে, নতুন কিছু আর অর্ডার করে নাই। তো যখন তাদের কাজ হয়ে গেছে, এখন তারা মনে করেন এই যে 35তম মিনিটে তারা দুইজনেই বিলটা দিয়ে চলে যেতে যাচ্ছে। তো যদি তারা এই 35তম মিনিটে দুইজনে বিলটা দিতে চায়, আমি তো দুইজনের বিল একসাথে নিতে পারবো না। তো মনে করেন যে আমি ওই যে এবার 1 নাম্বারকে একটু হোল্ড করে রাখলাম যে একটু স্যার ওয়েট করেন, আমি হচ্ছে এই যে 2 নাম্বার যে আসছিল, আমি হচ্ছে তার বিলটাকে এখানে রিসিভ করলাম। এবার যে 1 নাম্বারে ছিল আমি হচ্ছে তার বিলটাকে এই যে তারপরে আমি হচ্ছে রিসিভ করলাম, করলাম। তো এখন যেটা হলো এই দুটা তো আমার কাজে লাগতেছে না, যে দেখেন আমি 1 এবং 2 দুইটাকে অলমোস্ট প্রায় কাছাকাছি সময়ের মধ্যে আমি রেসপন্স করতে পারছি তাদের যতগুলা রিকোয়েস্ট ছিল, এবং খুব বেশি কিন্তু আমার মানে ওয়েট করানো লাগে না। আবার আমি একটা মাত্র ওয়েটার মানে একটা মাত্র থ্রেডের মাধ্যমে কিন্তু আমি পুরো বিষয়টা হ্যান্ডেল করতে পারছি। কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে যখন তারা রিকোয়েস্ট করতেছিল এরপরে কিন্তু অ্যাক্টিভলি আমার তার রিকোয়েস্টটা নিয়ে থাকা লাগে না, কারণ সে একটা খাবারের রিকোয়েস্ট করবে এখানে, এবং এই রিকোয়েস্টটা কিন্তু আমি সিপিইউ এর কাছে আমি পাঠিয়ে দিচ্ছি যে তুমি এটা প্রসেস করো, এবং এই মুহূর্তে কিন্তু আমি ফাঁকা বসে আছি, যেহেতু আমার প্রসেস করা মানে শেষ হয় না, তাকে কিন্তু ওয়েট করাই লাগবে 20 মিনিটের মধ্যে। তাহলে ওই ফাঁকা সময়ের মধ্যে আমি কিন্তু অন্য আরেকটা ক্লায়েন্টকে আমি কিন্তু এই যে 2 নাম্বার যে ক্লায়েন্টকে তাকে কিন্তু আমি হ্যান্ডেল করা শুরু করছি। পরবর্তীতে একে আবার আমি সিপিইউর কাছে পাঠিয়ে দিচ্ছি, এবং এখান থেকে একটা রেসপন্স আসবে, তখন একটা কল ব্যাক ফাংশনকে আমরা কল করব যে তোমার হচ্ছে খাবারটা রেডি হয়েছে, এটাকে 1 নাম্বার ইউজারের জন্য বা 2 নাম্বার ইউজারের জন্য, তাকে তুমি ওই খাবারটা পাঠিয়ে দাও। তখন আবার আমি এখানে এসে আমার কাজগুলো করতেছি, এবং ওই মুহূর্তে আমি কিন্তু এই রিকোয়েস্টটা হ্যান্ডেল করতে পারতেছি না, তাকে কিছু সময় ওয়েট করা লাগতেছে, বাট খুব বেশি সময় না। কারণটা কি? কারণ আমার যদি দেখা যায় আমার কিন্তু অনেক সময় বা অনেকগুলা রিসোর্স আমার আইডিয়াল পড়ে থাকতেছে। এই যে আইডিয়াটা, এই আইডিয়াটাই হচ্ছে আমরা আমাদের হচ্ছে সিঙ্গেল থ্রেডের ক্ষেত্রে অ্যাপ্লাই করি। যখন আমরা সিপিইউ কাজ করে তখন তো আসলে আমরা ইনপুট বা আউটপুটকে কোনো কিছু ডেটা পাঠাইতে পারি না। তো ওই সময়টা আইডিয়ালি বসে না থেকে নতুন নতুন যে ক্লায়েন্ট গুলো রয়েছে সেগুলাকে হচ্ছে আমরা হ্যান্ডেল করি। তো এই আইডিয়াটা হচ্ছে এটাই, এখানে যে আমরা যখন একটা থ্রেড দিয়ে অনেকগুলা রিকোয়েস্টকে হ্যান্ডেল করব, এই যে সবুজ যে নীল চিহ্ন যে জায়গাটা, এটাকে আমরা বলবো অ্যাক্টিভলি হ্যান্ডেল করতেছে, বা এখন হচ্ছে ওই কাজটা করতেছে, তখন আমি বাকি কোনো কাজগুলো করি না, তখন ওইগুলাকে আমি লাল কালারে লিখছি ব্লকিং। বাট দেখেন এই কাজটা রিকোয়েস্টটা নেওয়ার পরে আমি কিন্তু তাকে রেসপন্স পাঠাবো এই মুহূর্তে, বাট এর মধ্যে কিন্তু এই জিনিসগুলো ফাঁকা থাকে। তো এই যে গ্রে কালার দিয়ে ফাঁকা জিনিসটাকে বুঝিয়েছি, ওই সময় আমি অন্য আরেকটা রিকোয়েস্টকে আমি হ্যান্ডেল করতেছি, এখানে হ্যান্ডেল করতেছি। বাট যখন আমি একে হ্যান্ডেল করতেছি তখন কিন্তু আর বাকি আমি কাউকে হ্যান্ডেল করতে পারতেছি না। ওই জন্য আমার এই যে রিকোয়েস্ট 1 যদি ওই মুহূর্তে কিছু আমার রিকোয়েস্ট করেও, ওই জিনিসটাকে হচ্ছে আমার এখানে এখানে হচ্ছে আমার তাকে ওয়েট মোডে রাখা লাগতেছে। সেম ভাবে রিকোয়েস্ট 3 কেও আমার হচ্ছে ওয়েট মোডে রাখা লাগতেছে। বাট ওভারঅলি
যে আমার যেহেতু মানে রিকোয়েস্ট গুলো নেওয়ার পর সঙ্গে সঙ্গে সবগুলো প্রসেস করা হয়ে যাচ্ছে না, সিপিইউ কে আমার প্রসেস করার জন্য সময় দেওয়া লাগতেছে, ওই মুহূর্তে ওই ফাঁকা সময়টাতে আমি আরেকটা রেসপন্সকে হ্যান্ডেল করতেছি। এভাবে করেই আমি বিভিন্ন প্রকার রিকোয়েস্টকে অলমোস্ট বাইরে থেকে দেখে মনে হবে যে আপনি একই সাথে হ্যান্ডেল করতেছেন, যদিও আমি সবগুলাকে একটু আলাদা আলাদা সময় হ্যান্ডেল করতেছি, বাট মানে আমি কাউকে অসন্তুষ্ট করতেছি না। যেভাবে আমাদের একটা যদি মাত্র আমাদের ওয়েটার থাকে, আমার জন্য যদি অনেকগুলো ক্লায়েন্ট আমার চলে আসে, আমি যেভাবে হ্যান্ডেল করি এক্স্যাক্টলি একটা থ্রেড দিয়ে আমরা সেই ঘটনাটা হ্যান্ডেল করি। তাহলে এইটা করতে গেলে আমাদের কিন্তু, আমরা এতক্ষণ যে কথা বলছি, আমরা কিন্তু কনক্রিটলি যদি ভাবি যে আমাদের হচ্ছে একটা মানে লুপের মতো, একবার রিকোয়েস্ট 1 এর কাছে ব্যাক আসতেছে, একবার 2 এর কাছে যাচ্ছে, 3 এর কাছে যাচ্ছে, আবার 3 থেকে 2 যাচ্ছে, 1 যাচ্ছি, একটা লুপের ভিতরে পুরো বিষয়টা হ্যান্ডেল করতেছি। এই বিষয়টাকে আমরা বলতেছি ইভেন্ট লুপ। এবং যেহেতু একটা থ্রেড দিয়ে হ্যান্ডেল করতেছি, ওইটাকে আমরা বলতেছি একটা সিঙ্গেল থ্রেডেড ইভেন্ট লুপ। তো এখানে কাজটা কিভাবে হইতেছে, এই যে ইভেন্ট বেস আমরা যখন কনকারেন্সি অর্জন করছি, কনকারেন্সি মানে অলমোস্ট মানে যে একই সময়ে অসংখ্য ক্লায়েন্টকে আমরা হ্যান্ডেল করতেছি। এবং এটা আমরা কিভাবে পাইথনে অ্যাচিভ করব, সিলেক্টর নামে পাইথনে একটা মডিউল রয়েছে পাইথনের, ওই মডিউলটা দিয়ে হচ্ছে আমরা এই ইভেন্ট বেস কনকারেন্সিটা হ্যান্ডেল করব। আমরা কিভাবে বুঝবো যে আমার কোন খাবারটা রেডি হয়েছে এবং কোনটা সার্ভ করা লাগবে, সেটা ডেফিনেটলি ওই সিপিইউ যখন কাজটা শেষ করবে, অপারেটিং সিস্টেম থেকে আমাকে হচ্ছে একটা একটা হচ্ছে মানে কি বলে যে একটা নোটিফিকেশন পাঠানো হবে যে হ্যাঁ, তোমার হচ্ছে এই রিড কল অথবা এই রাইট কলের জন্য আমার কাছে এনাফ পরিমাণ ডাটা আছে, তুমি চাইলে তোমার এই সকেটে এখন তুমি এই ডাটাটাকে পুশ বা পুল করতে পারো, বা এই রিসিভ করতে পারো অথবা সেন্ড করতে পারো। এই কথাটা আমার হচ্ছে কে বলবে, আমার কিন্তু অপারেটিং সিস্টেমে যে সিপিইউ যখন কাজটা শেষ হয়ে যাবে, সে হচ্ছে আমার এই নোটিফিকেশনটা দিবে। ওই নোটিফিকেশনটাকে আমরা বিভিন্ন এপিআই এর মাধ্যমে রিসিভ করি, কারণ সবারই তো অপারেটিং সিস্টেম এক না। সেটা লিনাক্স অপারেটিং সিস্টেম হতে পারে, সেটা উইন্ডোজ হতে পারে, সেটা ম্যাক হতে পারে। তো এটার জন্য বিভিন্ন প্রকার আমার এপিআই কল রয়েছে, একটাকে কোনোটাকে আমরা পুল বলি, ইপুল বলি, কে কিউ বলি। তো এই সবগুলা নিয়ে আমার চিন্তা করা লাগবে না। আমি যখন সিলেক্টর মডিউল ইউজ করব, সে হচ্ছে আন্ডার দ্য হুড যেই অপারেটিং সিস্টেমে কাজ করতেছে সেটার উপর বেস করে সে পুল ইপুল বা সে হচ্ছে আমাকে একটা এপিআই এ একটা কল প্রোভাইড করবে, যেটাকে আমি বলতেছি যে আমার রেডিনেস এপিআই। আমার যে এপিআইটা পুল হইতে পারে, ইপুল হইতে পারে, কি কিউ হইতে পারে, বাট আমি জাস্ট এপিআইটা আমি যখন সিলেক্টর মডিউল ইউজ করতেছি সেটা নিয়ে আমি চিন্তা করবো না। বাট এটা একটু মনে রাখা লাগবে যে আমাদের কলগুলো এখন হবে নন ব্লকিং। নন ব্লকিং মানে একটা ক্লায়েন্টকে যখন হ্যান্ডেল করতেছি, সেই ক্লায়েন্টটা কিন্তু আরেকটা সকেট আসার পথে বাধা দিবে না, সে ইচ্ছা মতো সকেটকে রিসিভ করতেই থাকবে। বাট আমরা হচ্ছে এই যে রিসিভ কল বা এই যে সেন্ড কল, সেগুলাকে আর ইমিডিয়েটলি সবসময় কল মানে করবো না, কি বলবো, এক্সিকিউট করবো না। কেন? কারণ যখনই আমরা রিসিভ বা সেন্ড করবো, যখনই আমরা জিনিসটাকে নন ব্লকিং করে দিচ্ছি, সে ডাটা পাক আর না পাক, সে যাবে, সে যাই দেখবে ডাটা আছে থাকলে সে রিসিভ করবে, সে যদি দেখে ডাটা নাই, সে কিন্তু সকেটটা একদম ব্যাক চলে যায়, ইউজারকে বলে দিবে যে তোমার কাছে ডাটা নাই। বাট আমরা কিন্তু এটা চাইতেছি না, যেহেতু কিন্তু আমরা কিন্তু অলরেডি নন ব্লকিং করে ফেলছি। কারণ নন ব্লকিং না করলে আমরা কিন্তু একটা থ্রেডের মাধ্যমে অসংখ্য কি বলবো যে রিকোয়েস্টকে হ্যান্ডেল করতে পারবো না। এখন এই যে নন ব্লকিং যেন সেই ইনস্ট্যান্ট যেন সেই ইউজারকে যায় না বলে দেয় যে তোমার ডাটা কমপ্লিট হয় নাই, তোমাকে আর আমি সার্চ করতে পারতেছি না, তাকে আমরা একটা লুপের ভিতরে রাখবো। ওই লুপটাকে আমরা বলছি ইভেন্ট লুপ। এবং ওই লুপের ভিতরে আমরা ওয়েট করবো সিপিইউ এর জন্য যে সে কি কোনো আমার কাছে রেডিনেস এপিআই এর মাধ্যমে কোনো নোটিফিকেশন পাঠাচ্ছে কিনা। সে যদি নোটিফিকেশন পাঠায় যে হ্যাঁ, যে এই নির্দিষ্ট ক্লায়েন্টের জন্য তোমার হচ্ছে খাবারটা রেডি, বা তোমার এই যে রিসিভ বা সেন্ডের যে ডেটাটা সেটা রেডি, তখন হচ্ছে আমরা কি করব, ওই রিসিভ বা সেন্ডকে কল করব একটা ইভেন্ট লুপের মাধ্যমে। তো সেটাই হচ্ছে এখানে আমি একটু লিখে রাখছি, আপনারা চাইলে একটু পড়ে নিতে পারেন যে আমরা একটা সিঙ্গেল থ্রেড ইউজ করব এবং একটা ইভেন্ট লুপ ইউজ করব। এবং এই ইভেন্ট লুপটা হচ্ছে আমাদের এই রেডিনেস ইভেন্ট গুলাকে হ্যান্ডেল করতে হেল্প করবে। এবং আমরা ওভারঅল সবকিছুকে হচ্ছে নন ব্লকিং আইওতে রাখবো, এবং নন ব্লকিং আইওটাই হচ্ছে ইনশিওর করবে যে আমাদের কোনো টাইম যেন ওয়েস্ট না হয় ওয়েট করার জন্য। তো এই বিষয়গুলো যখন আমরা কোড করবো আর একটু ক্লিয়ার হবে। বাট তিনটা বিষয় তাহলে আমরা জাস্ট মাথায় রাখবো যে আমার একটা ইভেন্ট লুপ লাগবে। এই ইভেন্ট লুপটা হচ্ছে আমার যখন ডাটা অ্যাভেলেবল হবে রিড করার জন্য বা রাইট করার জন্য বা ডাটা পাঠানোর জন্য বা সেন্ড করার জন্য, তখন হচ্ছে সে হচ্ছে এই ইভেন্ট লুপের ভিতর থেকে আমরা হচ্ছে বিভিন্ন মানে ওই কলগুলোকে আমরা হচ্ছে এক্সিকিউট করব। এটা হচ্ছে আমরা জাস্ট একটা সিঙ্গেল থ্রেড ইউজ করে আমরা হচ্ছে সকেট প্রোগ্রামিং এ এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারি। আর কলব্যাক ফাংশন বলতে কাদের বোঝাচ্ছি, এই যে যখন হচ্ছে আমাকে ইভেন্ট লুপের ভিতর থেকে মেসেজ দেওয়া হবে যে তুমি হচ্ছে এখন তোমার একটা ক্লায়েন্টকে তুমি একটা ডাটা পাঠাতে পারো, বা একটা ক্লায়েন্টের যদি একটা রিসিভ রিকোয়েস্ট বা একটা সেন্ড রিকোয়েস্ট থাকে সেটাকে তুমি ফুলফিল করতে পারো, তো তখন হচ্ছে আমরা হচ্ছে এই কলব্যাক ফাংশনটাকে কল করব। তো অলরেডি আমাদের এই কোডটা লেখাই আছে। আমরা যখন আমাদের পাইথন প্রোগ্রামিং এর ক্ষেত্রে বিভিন্ন ডাটাগুলোকে হ্যান্ডেল করছিলাম, আগের ক্ষেত্রে আমরা কি করছিলাম, সরাসরি হ্যান্ডেল করে ফেলছিলাম। এখন ওই হ্যান্ডেল ফাংশনটাকে আমরা বলবো যে কলব্যাক ফাংশন। ওটা আমরা ওই হ্যান্ডেল ফাংশনটাকে তখনই এক্সিকিউট করব যখন হচ্ছে আমার রেডিনেস এপিআই আমাকে যখন বলবে যে এখন তুমি এক্সিকিউট করো, তখন এক্সিকিউট করবো। তখন ওই জন্য ওই ফাংশনটাকে আমরা বলতেছি কলব্যাক ফাংশন। আর ফাইনালি হচ্ছে পুরা জিনিসটাকে হওয়া লাগবে নন ব্লকিং। নন ব্লকিং কেন? কারণটা হচ্ছে একজন যখন আমি একটা আইও কে সার্ভ করতেছি, সেটা যেন আরেকজনকে সার্ভ করার ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়াইতে পারে। বা নন ব্লকিং এর ক্ষেত্রে সে হচ্ছে ইমিডিয়েটলি রিটার্ন করবে। যদি কোনো আমার ডাটা নাও পায়, সে কিন্তু আর ওয়েট করবে না। এই জন্য আমার যেহেতু সে আমাকে ডাটাটা দিবে আর সে একটা রিকোয়েস্ট দিবে যে গেট,
যে তুমি আমাকে একটা ডাটা দাও, বাট সে আর ওয়েট করবে না, সে চলে যাবে, ওই জায়গাটা আমার ফাঁকা হয়ে যাবে। তাহলে আমার সকেট মডিউল কি করবে, আরো এরকম অসংখ্য যদি গেটসের রাস্তা থেকে আমি রিসিভ করবো। আর যখন আমার এই যে প্রথম ক্লায়েন্টের গেটের যে ডেটাটা সেটা যদি রেডি হয়ে যায়, এরপর হচ্ছে আমি কি করব, ওই ওই ডাটাটাকে আমি পাঠিয়ে দিব কিছুক্ষণ পর। তো ওই জন্য সে হচ্ছে আর কাউকে ব্লক করে দাঁড়াচ্ছে না। এই জন্য আমাদের এখন যত ইনপুট বা আউটপুট আসবে সেগুলো হয়ে যাবে নন ব্লকিং। এটার ফলে আমরা কি সুবিধা পাবো আগের থেকে, যে আগে আমরা ইউজ করছিলাম থ্রেড, এখন আমরা ইউজ করব ইভেন লুপ। থ্রেডের জন্য হচ্ছে আমার প্রতিটা কানেকশনের জন্য একটা করে থ্রেড লাগতো, বাট এখন হচ্ছে আমার একটা সিঙ্গেল থ্রেড হলেই হয়ে যাবে। আগে জিনিসগুলো ব্লক কল ছিল, বাট এখন জিনিসগুলো হয়ে যাবে নন ব্লকিং। আগে হচ্ছে আমাদের অনেক বেশি রিসোর্স ইউজ করতো, এখন কিন্তু আমরা একটা মাত্র রিসোর্স ইউজ করে আমরা সবকিছু হ্যান্ডেল করতে পারবো। ও আগে যদি আমরা এটাকে স্কেলেবল করতে চাইতাম তাহলে এটাতে কিছু লিমিটেশন ছিল, বাট এখন চাইলে আমরা এটাকে হাই স্কেলেবল বানাতে পারবো। আর ফাইনালি তো হচ্ছে কি করতে পারি, যে এই কোডটা করা একটু কঠিন হবে, বাট আমাদের জন্য কঠিন হবে না, যেহেতু অলরেডি আমরা আমাদের অনেক অধিকাংশ কোডে করে রেখেছি। তো ওকে, আমরা হচ্ছে এই পুরো বিষয়টা এখন আমরা পাইথন প্রোগ্রামিং এ এই জিনিসটাকে এক্সিকিউট করে দেখি। তো আমরা আমাদের এই সার্ভার কোডটা ওপেন করে নিয়েছি, যেটা আমরা লাস্ট লিখেছিলাম। এই কোডটা তো গিটহাবে থাকবেই, আপনারা দেখে নিতে পারেন। তো এখন যেহেতু আমাদের ট্রেডিং মডিউলটা নাই, এখানে হচ্ছে আমরা পাইথনের সিলেক্টর মডিউলটাকে ইম্পোর্ট করে নিব। আর এই সিলেক্টর মডিউলের মাধ্যমে বেসিক্যালি আমরা হচ্ছে আমাদের পুরো ইভেন্ট লুপ কনকারেন্সিটা হ্যান্ডেল করব। তো এখন যদি আমরা একটু শুরু থেকেই শুরু করি, কি কি চেঞ্জ করা লাগবে সেটা হচ্ছে আমরা হচ্ছে এই সিলেক্টরের একটা অবজেক্ট বানাই ফেলবো। এটার নাম দিলাম সিল। এটা হচ্ছে সিলেক্টরের মধ্যে যে ডিফল্ট সিলেক্টর রয়েছে তার একটা অবজেক্ট বানাবে। এটার কাজ হলো যে সে হচ্ছে অপারেটিং সিস্টেম ভেদে, সেটা ইপুল হোক, পুল হোক, বা কে কিউ হোক, যে কোনো রেডিনিয়াস এপিআই এর যে কল, কারণ অপারেটিং সিস্টেম থেকে তো আসলে আমাদের কলটা আসবে যে আমার কতটুকু ডাটা রিড অথবা রাইট করতে পারবো, সেটা হচ্ছে সে রিসিভ করবে সে ওপেন এই সিলের ভিতরে, এবং এই সিলকে ইউজ করে আমরা হচ্ছে আমাদের মানে পুরো প্রসেসটা আর কি লিখবো। তাহলে আমাদের সেটা কি পুলিং এপিআই, ইপুল এপিআই নাকি অন্য কোনো এপিআই, ওটা নিয়ে আমাদের চিন্তা করা লাগবে না। তো এখানে আসি আমরা, আমরা তো অলরেডি থ্রেডিং মডিউলগুলোকে বাদ দিয়েই দিয়েছি আগেই। তো এখন আমার সার্ভারটা যখন লিসেন করতেছে, এটা কিন্তু একটা ব্লকিং সার্ভার, আর এটাকে আমরা করবো নন ব্লকিং সার্ভারে। তাহলে আমি লিখবো সার্ভার ডট সকেট। এই সকেটের ভিতরে একটা হচ্ছে আমার সেট ব্লকিং একটা অপশন আছে, এটা বাই ডিফল্ট হলো হচ্ছে আমার হচ্ছে ফলস থাকে, এটাকে হচ্ছে আমি ট্রু বানাই ফেলবো। আমার হচ্ছে না, এটা সেট ব্লকিং ফলস থাকে, এটা মানে ট্রু থাকে, এটাকে আমরা ফলস বানাবো। ব্যাস, এটা তো একটা পার্ট, বাট আমাদের উদ্দেশ্য তো হচ্ছে শুধুমাত্র আনব্লক করা না, আমাদের উদ্দেশ্য হলো তাদের স্মুথলি হ্যান্ডেল করা। তাহলে এই যে যতগুলো আমাদের কানেকশন আসবে সেগুলোকে আমরা একটা নির্দিষ্ট একটা আমরা জায়গায় স্টোর করে রাখবো, যে যখন আমার হচ্ছে একটা নির্দিষ্ট কাজ কমপ্লিট হবে, দেন হচ্ছে আমি হচ্ছে আমাদের এই রিপ্লাই গুলাকে আমি হচ্ছে দিব। তো এটা করার জন্য আমরা যে কাজটা করব, যে এই সার্ভার সকেটটাকে আমাদের এই যে একটু আগে যে আমরা সিলেক্টরের যে অবজেক্টটা বানাইছিলাম ওইটার ভিতরে আমরা স্টোর করে রাখবো। তো এটা করার নিয়ম হলো সিলেক্টর ডট রেজিস্টার, আমি রেজিস্টার করে রাখবো যে যখন নতুন কোনো ইভেন্ট অক্রাস হবে, দেন ওইটার উপর বেস করে সার্ভার সকেট কিছু একটা করব। তো কি করবো এটা পরে বুঝাচ্ছি, বাট আমি হচ্ছে এই সার্ভার সকেটটাকে হচ্ছে এই সিলেক্টর মডিউলে যখন রিড ইভেন্টের আমার হবে, কারণ আমরা হচ্ছে সিলেক্টরের ভিতরে বেসিক্যালি দুইটা জিনিসই হ্যান্ডেল করবো, একটা হচ্ছে ইভেন্ট রিড আর ইভেন্ট রাইট। রিড হলে হচ্ছে এটা হচ্ছে সে হচ্ছে ক্লায়েন্ট থেকে যেগুলা ডাটাগুলোকে রিড করবে সেটা, আর ক্লায়েন্টকে যখন পাঠাবে তখন হচ্ছে আমি ইভেন্ট রাইট এই ইভেন্টটাকে হ্যান্ডেল করবো। তাহলে আমরা বললাম যে এটা যখন আসবে তখন হচ্ছে তুমি ডাটাতে কিছু একটা পাঠাও, কি পাঠাবা ডাটাতে, আমরা হচ্ছে কি করতাম, এই যে এখানে যে জিনিসটা আমরা একটা লুপের ভিতরে হ্যান্ডেল করছি, এটা একটু সুন্দর করে হ্যান্ডেল করবো। যে তখন আমরা হচ্ছে একটা ক্লায়েন্ট গুলাকে আমরা হচ্ছে ধরবো, এখানে আমরা এই যে অ্যাকসেপ্ট করছি একটা ওয়াইল লুপের ভিতরে, এখন ওইটা বলতেছি না, আমরা বলতেছি যখন তুমি ফাঁকা থাকবা তখন হচ্ছে এটাকে ধরবা। তাহলে এটা আমি একটা ফাংশনের নাম দিয়ে রাখি এখানে, যে হ্যান্ডেল, এটা হ্যান্ডেল ক্লায়েন্ট কি বলা যায়, আচ্ছা হ্যান্ডেল লাগবে না, আমরা এটা অ্যাকসেপ্ট করি, অ্যাকসেপ্ট কানেকশন। তো এখানে হচ্ছে আমার প্যারামিটার গুলো দেওয়ার দরকার নাই, আমরা আলাদাভাবে হ্যান্ডেল করবো। তাহলে এখানে জাস্ট একটা ফাংশন বানাই ফেলাই, অ্যাকসেপ্ট কানেকশন। সেটা হচ্ছে কি করবে, সেটা হচ্ছে ক্লায়েন্ট সকেটটাকে আমার নিবে আর মার্কস নিবে। মার্কস মানে কি আমি পরে বুঝাচ্ছি, বাট বেসিক্যালি যখনই হচ্ছে আমার অপারেটিং সিস্টেম থেকে বলবে যে ওকে এই আমার সকেটটা হচ্ছে অ্যাভেলেবল আছে রিড করার মতো, তখন তুমি হচ্ছে এইটাকে আমরা বলতেছি আমাদের কলব্যাক ফাংশন, যে তুমি হচ্ছে অ্যাকসেপ্ট কানেকশনকে কল করো এবং কল করে তোমার কাজটা করো। কি কাজটা করবো ভাইয়া, আমরা হচ্ছে এই যে এই কাজটা যেটা করতাম, যে আমরা ক্লায়েন্ট সকেটকে রিসিভ করতাম, এই পার্টটুকু আমরা নিয়ে নিব। এই ট্রাইয়ের এই পুরো পার্টটুকুকে আমরা এখানে নিয়ে আসি, কন্ট্রোল ভি। আর এটা যেহেতু ট্রাই, আই হোপ যে ঠিক আছে, হ্যাঁ। তাহলে এই পার্টগুলো কিন্তু এখানে আর দরকার নেই, এটা আমি পুরাটাই বাদ দিয়ে দিই। এখানে আমরা কি করব পরে দেখাচ্ছি, বাট জায়গাটা মেসি দেখাচ্ছে। তো এই যে আমি কি করব, যখন আমার সার্ভার সকেটটা হচ্ছে ফ্রি থাকবে, ইভেন্ট রিডের মাধ্যমে আমরা বুঝতে পারবো, তখন হচ্ছে আমি এই কলব্যাক ফাংশন ইউজ করে আমি বলবো যে তখন হচ্ছে নতুন নতুন ক্লায়েন্টকে তুমি রিসিভ করো, এবং ক্লায়েন্টকে রিসিভ করে এই ক্লায়েন্ট সকেটগুলোকে কিন্তু আমার কি করে দেওয়া লাগবে, নন ব্লকিং করে দেওয়া লাগবে। তাহলে এখন আমি বলবো যে এই ক্লায়েন্ট সকেট এটাকে আমি হচ্ছে সেট ব্লকিং কি করে দিব, ফলস করে দিব।
একটু আগে যেটা আমি সার্ভার সকেটকে করছি, এখন যতগুলো ক্লায়েন্ট আসবে সবগুলোকে কিন্তু সেম ভাবে আমি নন ব্লকিং করে দিব। আর নন ব্লকিং করলে কিন্তু আমার কাজ শেষ নয়, এখন হচ্ছে ওটাকে আমার ইভেন্ট লুপের মাধ্যমে হ্যান্ডেল করা লাগবে। তাহলে সেটাকেও সেম ভাবে এখানে যেমন আমরা রেজিস্টার করেছি, ওই আমার সিল ফাংশনের ভিতরে এটাকে আমি রেজিস্টার করে নিব। যে যখনই এটা কোনটাকে করলাম, ক্লায়েন্ট সকেটকে করলাম, যখন সিলেক্টরের ভিতরে ইভেন্ট রিড ফাংশনটা হবে, তখন তুমি একটা কাজ করো। কি কাজ করবো? এতক্ষণ আমরা দেখেন এই কাজটা কিন্তু আমরা এই যে হ্যান্ডেল কানেকশন এটা করতেছিলাম। তাহলে এটা হ্যান্ডেল, এই যে হ্যান্ডেল কানেকশন না বলে এটার নাম ক্লায়েন্ট বললে সুন্দর দেখাবে বেশি, হ্যান্ডেল ক্লায়েন্ট। কারণ এই প্রতিটা ক্লায়েন্টের ডাটাগুলোকে আগে যেটা হ্যান্ডেল করতাম, এটা তো আমরা প্রতিবার সরাসরি প্রথমেই কল দিয়ে দিতাম। এখন আমরা সরাসরি কল দিচ্ছি না, এখন বলতেছি যে যখন আমরা দেখবো যে আমার ডেটাটা রেডি, তখন শুধুমাত্র কল দিব। তো ওইটাকে আমি এখানে লিখে দিলাম। এটা আপনি চাইলে এইভাবে, এই যে এখানে যেমন ডেটা ইকুয়াল টু এভাবে লিখতে পারেন, বা সরাসরি ফাংশনের নামটাও লিখতে পারেন, যেটা আপনার ইচ্ছা আর কি। তো এভাবে করে আমি হচ্ছে এটাকেও এখানে রেজিস্টার করে রাখলাম। বাট এই যে কলগুলা, এই যে হ্যান্ডেল ক্লায়েন্ট বা অ্যাকসেপ্ট কানেকশন, এটা কিন্তু যতক্ষণ না এই ইভেন্ট রিড ফাংশনটা আমার অকার করতেছে বা এখানকার ইভেন্ট রিড, ততক্ষণ কিন্তু ওগুলা কল হবে না। যখন আমার সিলেক্টর একটা আমাকে সিগন্যাল দিবে, যেটাকে আমরা বলছি রেডিনেস এপিআই এর মাধ্যমে, যে তুমি হচ্ছে রিড করার জন্য রেডি, তখনই শুধুমাত্র ওগুলাকে কল করবো। আমরা রাইটটা এখানে হ্যান্ডেল করলাম না, কারণ আমরা তো হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে শুধুমাত্র রিড করি, আর ক্লায়েন্টকে আমরা যখন পাঠাই তখন হচ্ছে আমরা রাইটকে ইউজ করবো। তো আপাতত এই সার্ভারের ভিতরে আমার মানে রাইটটাকে এই মুহূর্তে লিখতেছি না। তাহলে এভাবে করে আমি হচ্ছে জিনিসটাকে অ্যাকসেপ্ট করলাম। এখন যখনই আমার এটাকে অ্যাকসেপ্ট করা এখানে দেখেন হয়ে গেছে, আমি যখন এই যে সার্ভার কোড আমার তো প্রথমে রান হবে, এটা আমার সার্ভারে আসবে, এসে সার্ভারটাকে সে নন ব্লকিং করে ফেললো। এরপরে সে সার্ভারটাকে আমার হচ্ছে রেজিস্টার করে রাখলো যে ফিউচারে যদি তুমি অ্যাভেলেবল থাকো, তোমাকে আমি এই ফাংশনের মাধ্যমে হ্যান্ডেল করবো, এই কলব্যাক ফাংশনের মাধ্যমে। বাট এটা আমি কিভাবে বুঝবো যে সে অ্যাভেলেবল আছে নাকি নাই? সেটা কিন্তু আমার কন্টিনিউয়াসলি একটা লুপের মাধ্যমে আমি ম্যানেজ করবো। তাহলে এখানে আমার জাস্ট একটা লুপ লাগবে, হোয়াইল ট্রু। এই লুপটাকে আমরা বলতেছি আমাদের ইভেন্ট লুপের লুপ। এটাই হচ্ছে আমাদের ইভেন্ট লুপ। তো এই ইভেন্ট লুপটা কি করবে? এই ইভেন্ট লুপটা হচ্ছে, আমি হচ্ছে দেখবেন যে এই যে সিল ডট, এখানে হচ্ছে এটা আছে সিলেক্ট। এই সিলেক্টে হচ্ছে আমার যতগুলো ইভেন্ট এক্সিকিউট হবে আমার এই প্রোগ্রামের ভিতর, অপারেটিং সিস্টেম লেভেলে সে হচ্ছে এগুলো হ্যান্ডেল করবে। তাহলে আমরা এই দুইটার ভিতরে এই ইভেন্ট রিডটা পেয়ে যাবো এটার ভিতরে। তাহলে আমি যে ইভেন্ট সবগুলো পাবো, তাহলে আমি এখানে ইভেন্টস নামে এটার জমা রাখি। এখন যতগুলো ইভেন্ট পাইছি, এই ইভেন্টগুলোর মধ্যে আমি একটা একটা করে ইভেন্টকে হ্যান্ডেল করবো, কারণ আমার হচ্ছে যতগুলো ক্লায়েন্ট থাকবে তাদের জন্য তো এখানে অসংখ্য আলাদা আলাদা ইভেন্ট থাকবে। তাহলে এটা একটা আমি লুপের মাধ্যমে হ্যান্ডেল করবো, যে ফর আমি বলবো কি আর মার্ক বলতেছি ইন ইভেন্ট, এটা মানে কি বলতেছি কি আর মার্কস ইন ইভেন্ট। এটার ভিতরে গিয়ে আমি হচ্ছে কি করলাম, যে প্রতিটা ইভেন্টকে, ইভেন্টগুলো আসলে একটা পেয়ার আকারে থাকবে, যে ওইটাকে কি আর মার্কসের মাধ্যমে আমি আলাদা করে নিয়েছি। তো এখানে আমি আরেকটু লিখে ফেলাই, তারপর ব্যাখ্যা করতেছি। কল ব্যাকের ভিতরে এই যে কে ডট, আমি যদি ডাটা দিই, যেটা এখানে ডাটা দিছি, তাহলে ওই ফাংশনটাকে আমি পাই যাব, যে বর্তমান যে ইভেন্টটা আমার এখানে ঘটতেছে, এটা ইভেন্ট রিড হইতে পারে, ইভেন্ট রাইট হতে পারে, অন্য যে কোনো ইভেন্ট হতে পারে, ওই ইভেন্টের জন্য আমার কোন কলব্যাক ফাংশনটাকে কল করা লাগবে, এটা আমি হচ্ছে এই কি এর ডেটার ভিতরে পেয়ে যাব, কলব্যাক ফাংশনের ভিতরে। এরপরে আমি কি করব, এই কলব্যাক ফাংশনটাকে আমি কল করব। এখন এই আপনি যদি দেখেন আমাদের এই যে অ্যাকসেপ্ট কানেকশন বা হ্যান্ডেল ক্লায়েন্ট, এই দুটার ক্ষেত্রে আমি একটু দেখি, আমার এই হ্যান্ডেল ক্লায়েন্ট বা অ্যাকসেপ্ট কানেকশন, এটার ভিতরে আমি একটা মার্কস দিয়েছি, এখানেও আমি আমার ওই মার্কসটা, এই মার্কসের ভিতরে আছে যে এটা কি রিড নাকি রাইট, সেই ডাটাটা আর কি। এই দুইটাকে হ্যান্ডেল করবো। তাহলে এই যে কলব্যাক, এই কলব্যাকের ভিতরে আমার এই কানেকশন, এই ফাংশন অথবা এই ফাংশনটা কল হবে যখন আমি যেই সকেটটাকে কল দিব, ওই কলব্যাকে ওইটা কল এখানে আসবে, এবং এখানে এসে আমি এই যে কে ডট, আমি যদি ফিল অবজেক্ট দিই, এটা দিলে আমি হচ্ছে এই সকেটটা পেয়ে যাবো, এটা সার্ভার সকেট বা ক্লায়েন্ট সকেট, ওই সকেটটা হচ্ছে কি ডট ফিল অবজেক্টের ভিতরে আছে। আর এটা এটা দিলে আমি সকেট পাবো, আর মার্কসের ভিতরে আমি হচ্ছে পাবো যে এটা কি ইভেন্ট রিড না ইভেন্ট রাইট, এই যে ইভেন্ট রিড নাকি ইভেন্ট রাইট, এটা কোথায় পাবো, এটা হচ্ছে আমি মার্কসের ভিতরে পাবো। এই দুইটা দিয়ে কল করলে সে হচ্ছে প্রথমে সকেট অবজেক্টটা, আর পরে হচ্ছে সেটা কি রিড নাকি রাইট কল, ওইটা আমি এখানে পাই যাবো। তাহলে ওইটার উপর বেস করে, তাহলে ওইখানে হচ্ছে যে আমার যদি ক্লায়েন্ট সকেট হয় ওইটা, অথবা মার্কস, অথবা যদি আমার হচ্ছে সেটা হচ্ছে কি হয়, আমার যদি এই হ্যান্ডেল ক্লায়েন্ট হয়, তাহলে এই ক্লায়েন্ট সকেট বা মার্কসে আমি হচ্ছে ওই ডেটাটাকে পেয়ে যাবো। যখন আমি পেয়ে গেলাম, এখন আমি কি করব, আমার এখানে ক্লায়েন্ট আছে, মার্কস আছে, এখানে আমি হ্যান্ডেল করব। তো এখানে ওই জন্য আমি একটা লিখে দিব যে ইফ আমার যদি মার্কস, এবং এটাকে আমি হচ্ছে বিট মার্কিং করতেছি, মানে বিট ওয়াইজ অপারেশন করতেছে, এবং আমি বলতেছি সিলেক্টরের মধ্যে যদি ইভেন্ট রিড, এই দুইটা যদি ট্রু হয়, তখন হচ্ছে তুমি এই পুরো কাজটা আমার করবা, এবং আমি ফাইনালি শেষে কাজটা শেষ হয়ে গেলে রিটার্ন করে দিচ্ছি। এটা হলো আমার চেঞ্জ। এখন দেখেন, যেখানে আমি রিটার্ন ফলস দেখাইছিলাম, ওই জায়গাটাতে প্রায় আপাতত এখন আমরা কি করি, যে যদি ওই ডাটাটা আমরা দেখি যে আমাদের ওই ডাটাটা নাই, তাহলে এটা তো আমরা ক্লায়েন্ট হচ্ছে আমরা কি করতাম, যে আগে আগে হলে আমরা কি করতাম, আমরা হচ্ছে ওই ক্লায়েন্টের সাথে আমরা কানেকশনটা অফ করে দিতাম, ওকে বলতাম যে তোমার ডাটা আমি এখন, মানে তুমি ভুলভাল ডাটা দিছো বা ডাটা সার্চ করতে পারতেছি না। তো এখন ওইটা করার জন্য আমরা হচ্ছে এখন কি করবো, এই যে আমাদের সিলেক্টর মডিউল থেকে ওটাকে আনরেজিস্টার্ড করে দিব, কাকে, এই ক্লায়েন্টকে বলবো যে তোমাকে আর আমি আলাদা করে ইভেন্ট লুপের ভিতরে হ্যান্ডেল করবো না, এটা এখানে বলে দিলাম। এবং সেম ভাবে ওই ক্লায়েন্ট তো আমাদের কাছে আসেই, ওই ক্লায়েন্টকে আমি হচ্ছে ক্লোজ করে দিলাম। তাহলে এই যে দুই লাইন, যখনই আমি ইরোর পাইতেছিলাম, তখনই কিন্তু আমি এই কাজটাই করতেছিলাম, ওই ক্লায়েন্টের সাথে আমার কানেকশনটা অফ করে দিতেছিলাম। বাট এখন অফ করে দেওয়ার আগে আমি হচ্ছে কি করবো, যেহেতু ইভেন্ট লুপের ভিতরে সে আসে, আমি হচ্ছে তাকে আনরেজিস্টার করে দিচ্ছি। তাহলে এই দুইটা লাইন যেখানে আমার রিটার্ন ফলস করতেছিলাম, ওই জায়গাগুলোতে আমি দিয়ে দিই, এখানে আমি দিয়ে দিলাম দুইটা লাইন। সেম ভাবে এখানে যখন আমি রিটার্ন ফলস করতেছিলাম, এটাও দিয়ে দিলাম। আমি চাইলে এখানে পেলোডেও দিতে পারি, যে যখন আমি পেলোড কোনো কিছু পাবো না, তখন আমি হচ্ছে নান রিটার্ন করবো এবং এটা বাদ দিয়ে দিব। বাট আপাতত আমি বিষয়টাকে ইজি রাখলাম, মানে জাস্ট বোঝার জন্য।
তো এটা এইটুকু যদি করি আমার কিন্তু কি হয়ে গেল, ইভেন্ট লুপের মাধ্যমে এখন কিন্তু আমি ইচ্ছা মতো অসংখ্য ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে পারবো যদি না আমরা টাইপো এরর করি। বাট মূল বিষয়টা হচ্ছে জাস্ট জেনে রাখা যে আমি এখানে কোনটাতে কি করেছি, একটু প্রথম থেকে জাস্ট একটু দেখে রাখবেন। তো আমি এই যে সিলেক্টর এই মডিউলের মাধ্যমে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিয়েছি, যেটার এই সিল অবজেক্টটাই যে ইনস্ট্যান্সিয়েট করেছি এই সিলেক্টর ক্লাসটাকে, এই অবজেক্টটা হচ্ছে আমার হ্যান্ডেল করবে যে অপারেটিং সিস্টেম থেকে যখন একটা রিকোয়েস্টকে হ্যান্ডেল করার মতো সে অ্যাভেলেবল থাকবে আমি এর মাধ্যমে হ্যান্ডেল করবো। ওই জন্য ওইটার ভিতরে আমি রেজিস্টার করে নিয়েছি। যখনই আমার নতুন কোনো একটা জিনিস আসছে, এই যে দেখেন আমি সিল রেজিস্টারের ভিতরে আমি হচ্ছে রেজিস্টার করে নিয়েছি হ্যান্ডেল ক্লায়েন্টকে হ্যান্ডেল করার জন্য। এখানে রেজিস্টার করেছি আর সকেটটাকেও একবার আমি রেজিস্টার করে নিয়েছি, কারণ তাকেও তো অনেকগুলা ক্লায়েন্টকে হ্যান্ডেল করা লাগবে। তাহলে সিল ডট রেজিস্টারের ভিতরে আমি হচ্ছে রেডিনেস এপিআই গুলাকে ধরার জন্য তাকে রেজিস্টার করতেছি। যখনই আমার এই ইভেন্ট রিডটা হচ্ছে আমার অপারেটিং সিস্টেম থেকে আমাকে এই নোটিফিকেশনটা দেওয়া হচ্ছে, সেটাকে আমি ধরতেছি এই ইভেন্ট লুপের ভিতরে। আমি ওটাকে সিল ডট সিলেক্ট এই ফাংশনটা দিয়ে আমি পাইতেছি যে আমার কোন প্রকার ইভেন্ট এখানে এখন মানে আমাকে নোটিফিকেশন দিছে, ওই ইভেন্টের জন্য আমি ওই কল ব্যাক ফাংশনটাকে কল করতেছি। আর এখানে ওই কি ডট ফিল অবজেক্টের ভিতরে আমি ওই সকেটটাকে পাবো, আর মার্কসের ভিতরে আমি কোন ইভেন্টটা ঘটতেছে সেটা পাবো, সেটা ইভেন্ট রিড নাকি রাইট। এবং পরবর্তীতে আমরা এসে আগের মতো এই হ্যান্ডেল ক্লায়েন্টের সেই ক্লায়েন্ট এবং মার্কস, এটা কল ব্যাক ফাংশন আমাদের, এই কল ব্যাক ফাংশনটা আমার কিন্তু কল হবে প্রতিটা ক্লায়েন্টের জন্য বারবার। এটুক করে দিলে আমাদের কাজ হয়ে যাবে। এখন হচ্ছে আমরা এটাকে টেস্ট করে দেখবো যে কোনো টাইপিং মিস্টেক বা অন্য কিছু ভুল হয়েছে কিনা। যেহেতু আমরা এটা আমরা এখানে আরেকটা একটু সুন্দর কাজ করতে পারি, যদি কোনো এরর আসে সেটা হ্যান্ডেল করার জন্য, এটা হচ্ছে আমরা ট্রাই মডিউলের ভিতরে নিয়ে যাই আমাদের এই পুরা ইভেন্ট লুপটাকে, এবং এখানে হচ্ছে আমরা একটা অ্যাকসেপ্ট ব্লকও দিয়ে দিই। অ্যাকসেপ্ট যদি এটা হচ্ছে আমার কিবোর্ডের এরর হয়, এটাকে হচ্ছে আমরা এক প্রকার হ্যান্ডেল করব। এখানে জাস্ট কিছু একটা লিখে রাখি, কি লিখে রাখা যায়, যে আমাদের ইভেন্ট লুপটা ইন্টারাপ্ট, এটা হচ্ছে আমরা বন্ধ করে দিতেছি, এটা জাস্ট লিখে রাখলাম। আর ফাইনালি আমি হচ্ছে কি করব, ফাইনালি যখন আমার এই পুরো কাজ শেষ হয়ে যাবে, আমার কিন্তু এই যে সিল ডট, এটা হচ্ছে আমার ক্লোজ করে দেওয়া লাগবে। হ্যাঁ, এই লাইনটা বেশি ইম্পর্টেন্ট, আমি ভুলে গিয়েছিলাম। তো ফাইনালি হচ্ছে আমার কি করা লাগবে, আমার হচ্ছে এই যে এখানে সিল ডট ক্লোজ করে পুরো কানেকশনটাকে ক্লোজ করে দেওয়া লাগবে। তো এটা যদি আমরা করে ফেলাই, আই হোপ যে এখন হচ্ছে আমরা কোডটাকে এক্সিকিউট করতে পারবো সিঙ্গেল থ্রেডে। আচ্ছা, এখানে বানান ভুল হয়েছে, ইভেন্ট তো ইভেন্ট তো। আর এখানে বোধহয় আরেকটা জিনিস, এই যে আমরা ট্রাই ব্লক লিখেছি, তো ট্রাই লিখলে তো ডেফিনেটলি আমাদের অ্যাকসেপ্ট একটা ব্লক লেখা লাগবে। আমরা এখানে অ্যাকসেপ্টে অ্যাসেশন এজ ই জাস্ট প্রিন্ট করে রাখি কিছু একটা, প্রিন্ট এরর when কানেক্টেড উইথ ক্লায়েন্ট। আর এটা হচ্ছে আমরা প্রিন্ট দেখাই দিব জাস্ট ট্রাই এর পরে অ্যাকসেপ্ট যেহেতু দেওয়া লাগে, সেটার জন্য একটু ভিডিও সুইচ করা লাগলো, যেহেতু আমার কমান্ড প্রম্পটটাও দেখানো লাগবে। ইয়াতে যাই, এখানে গিয়ে আমরা হচ্ছে আমাদের কমান্ড প্রম্পটটা চালু করে নিই, সার্ভার। তো ওরা বলতেছে সার্ভার চালু হয়েছে, এরপরে হচ্ছে আমি আরেকটা কমান্ড প্রম্পটে গিয়ে আমার হচ্ছে ইয়া মডিউলটাকে চালু করে নেব, যে এটা হলো আমার সার্ভার। আর এখানে হচ্ছে পাইথন ক্লায়েন্ট, আমি ক্লায়েন্ট ওকে। তো দেখি আমি কি সমস্যা করলাম, এটা একটা লুপে পড়ে গিয়েছে। এই যে আমরা এখানে অ্যাকসেপ্ট যখন কানেকশন করতেছি, এটা তো অবশ্যই আমাদের একটা সার্ভার সকেট যাইতেছে, ওই সার্ভার সকেটটা না রিসিভ করতেছে। তো এখানে আমরা লিখে রাখছি ক্লায়েন্ট সকেট, ডেফিনেটলি এটা হবে সার্ভার সকেট। তো এই সার্ভার সকেট অ্যাকসেপ্ট করবে, দেন হচ্ছে আমার কাজটা করবে। তো এটা হচ্ছে আমরা ভুল করেছিলাম। ওকে, তো এখন আবার যদি আমরা চালু করার চেষ্টা করি আমাদের সিএমডিটা, পাইথন সার্ভার, আর আরেকটা যদি চেষ্টা করি পাইথন ক্লায়েন্ট, তো এখন দেখতেছি যে আমাদের দুইটাই ঠিক আছে। আচ্ছা, আমি এখানে একটু নিয়ে আনে রাখি, এই যে আমার হলো কানেক্ট হয়েছে। এখন যদি আমি দিই যে গেট নেম, তো আমার কিছু নাই, ওই জন্য দেখায় না। তো আমি কিছু সেট করি, সেট মনে করেন যে 1 ধ্রুব, সেট 2 ইমরান, সেট 3 সাবিত, সেট 4, কারণ কমান্ডটা ভুল হয়েছে, সেট 4 এরপরে হচ্ছে আমার লাগবে সিয়াম। আচ্ছা, তাহলে এবার যদি আমি দিই গেট 4, এটা পাইতেছি। গেট 2 খুব ভালো মতো দেখাচ্ছে, আমি একটা ডিলিট করি, ডিল 2। ওকে, তাহলে এবার যদি আমি গেট 2 দিই, দেখে না। হ্যাঁ, তাহলে আমি দেখতেছি আমার ঠিক মতোই সব কাজ করতেছে। তাহলে এটাতে আর সময় নষ্ট না করি, আমি এটা থেকে বের হয়ে গেলাম। তো মূল বিষয় হলো এটাই ছিল যে আমরা হচ্ছে এখন ইভেন্ট ড্রিভেন প্রোগ্রামিং এর কনসেপ্টে ঢুকে গিয়েছি, এবং মোটামুটি কি বলবো যে আমাদের নেটওয়ার্ক লেভেলে যতগুলো মৌলিক বিষয় আমাদের জানার প্রয়োজন ছিল সবগুলো আমরা জেনে ফেলেছি। কোডটা আসলে বেশ একটা টয় কোড, আমি আগেও বলেছি। এখন যেটা করবো যে আমি মানে এখান থেকে হচ্ছে আমাদের রিয়েল যে ইন মেমোরি ডেটাবেস, সেটা হচ্ছে কোডটা আরেকবার মডিফাই করে লিখে ফেলবো। তো আমার যা যা চেঞ্জ করা লাগবে তা আমি করবো, জাস্ট একটু ধারণাটা দিয়ে রাখি যে এখানে পিওর ইভেন্ট ড্রিভেন হয় নাই। মানে ইভেন্ট ড্রিভেন বলতে এখানে যদিও আমরা হচ্ছে
ইভেন্ট বেস আমরা হচ্ছে সবকিছু হ্যান্ডেল করতেছি, বাট আপনি যদি এখানে লক্ষ্য করেন যখন আমরা এই কলটাকে দিচ্ছি, এই যে রিসিভল ফাংশনটা, তখন কিন্তু এটা যতক্ষণ না আমার পুরো ডাটাটা কমপ্লিট হইতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এটাকে আমি চালাইতেছি। তো এই কলটা যখন আমার চলে তখন কিন্তু আবারও আমার ওয়ান কাইন্ড অফ ব্লকিং এ থাকে, কারণ এইটুকুকে যখন আমি সার্চ করতেছি তখন কিন্তু আমি যতক্ষণ না আমার পুরো বাফার থেকে আমি পুরো ডাটাটা পাইতেছি ততক্ষণ আমি এটাকে বারবার বারবার লুপে চালাইতে থাকতেছি। তো এটা করার ক্ষেত্রে কিন্তু আর বাকি অন্যান্য ক্লায়েন্টকে আমি ওই মুহূর্তে আমি হচ্ছে আসলে কি বলা যায় যে সার্ভিস দিতে পারতেছি না। তো রিয়েল ইভেন্ট ড্রিভেনে আসলে আমরা এটা করি না, আমরা হচ্ছে যদি আমরা অর্ধেক বাইটও পাই, হাফ, ওইটাকে আমরা হচ্ছে আমাদের বাফারে রেখে দিব এবং পরবর্তী কাজে চলে যাব, এবং পরবর্তীতে আবার যখন আমার বাফারটা কমপ্লিট হবে তখন আবার এখানে এসে ব্যাক এসে আমরা বাকি অংশটুকু রিসিভ করব। তাহলে এই যে রিসিভল ফাংশনটা, এটা আসলে এইভাবে হ্যান্ডেল করলে এটা আসলে ব্লকিং এর মতো হয়ে যায়। এটাকেও আমি হচ্ছে নন ব্লকিং স্টাইল হ্যান্ডেল করব। তো এরকম ছোটখাটো যে ফ্ল গুলো আমরা ঠিক করবো, এবং আমি হচ্ছে কোডটাকে আর একটু সুন্দর করে লিখবো, যেহেতু এখানে আমি বোঝানোর জন্য সিম্পলিফাই ভার্সনে লিখেছি। তো আমি একটা ক্লাস বেস আর একটু গুছায় একটা কোড লিখবো। তো ফাইনাল স্কেলিটনটা কি রকম দাঁড়াবে সেটা নিয়ে আমি নেক্সট আরেকটা ফাইনাল ভিডিও আনবো। ওই ভিডিওটাই আসলে আমাদের মানে একদম পিওর আমাদের যে স্ট্রাকচারটা আমরা আমাদের গিটহাবে যেটা দেখতে পাবো সেটা কিভাবে করেছি সেটা সম্পর্কে বর্ণনা থাকবে। বাট যতগুলো বিষয় কভার করার কিছু এই ভিডিওগুলোতে কভার করা হয়েছে প্রতিটা কনসেপ্টে। অতএব যদি কোনো কনসেপচুয়ালি সমস্যা থাকে ভিডিওগুলো একটু কাইন্ডলি আবার দেখবেন। আর পরের ভিডিও থেকে আসলে আমাদের কি বলা যায় যে প্রজেক্টের সবচেয়ে এক্সাইটিং পার্টগুলো শুরু হবে। তো সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।